ভাই ভারতীয় দালাল বাংলাদেশে ১৯৭১ সাল থেকে আছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত ৫৫ বছরে ভারতীয় দালালরা বাংলাদেশের উপরে চেপে বসেছে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু, রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দখল করার জন্য, করায়ত্ত করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত। আমি যদি আপনার আমার দায়িত্ব হচ্ছে এই ভারতীয় দালাল এবং হাসিনার ফেসিস্ট দোসরদের বিরুদ্ধে সোচ্চার থাকা, কথা বলা, লিখা, মানুষের মধ্যে একটা জনমত তৈরি করা। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কোনরূপ সুযোগ দেওয়া যাবে না। বাংলা মাহাদি ভাই অনেকগুলো কথা বলেছেন। উনি আসলে আমি ঠিক বুঝলাম না যে আসলে উনি মানে আমার কথার কাউন্টার দেওয়ার জন্য উনি এখানে আসছেন, নাকি এই জুলাই নিয়ে কটূক্তি শাওনের শক্তির উৎস নিয়ে উনি একটি কথা বলেন নাই। রাদার দেন আমি যে কথাগুলো বলেছিলাম প্রত্যেকটাকে সে মানে ডিফেন্ড করার চেষ্টা করেছে। এই বিষয়ে আমি দু একটা কথা বলি একটু। ওনার একেবারে লাইন বাই লাইন প্রত্যেকটা লাইনেই আসলে কথা বলার সুযোগ রয়েছে। আমি জানি না ওই সময়টা আপনি আমাকে অ্যালাউ করবেন কিনা বিফোর গোয়িং টু দ্য সেকেন্ড ইস্যুস। ফার্স্ট হচ্ছে শাওনের অনেকগুলো অভিনয় গুণের কথা বলেছেন। এই শাওনের অভিনয় গুণ দিয়ে শাওনের ব্যক্তিগত স্বার্থ হাসিল হয়েছে। এদেশের গভর্নমেন্টের, এদেশের আপামর জনগণের শাওনের অভিনয় গুণের বিন্দুমাত্র ভূমিকা নেই। শাওন ভালো করেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আমরা সেই ছোটকাল থেকে শাওনের অভিনয় দেখেছি, দ্যাটস ফাইন, ঠিক আছে। হুমায়ূন আহমেদের ভালো ভালো ক্যারেক্টার করেছে, কিন্তু এতে দিয়ে আমার দেশের জনগণের কি লাভ হয়েছে? হয়েছে কি? আই ডোন্ট থিঙ্ক সো। ওকে, শাওন উনি বলেছেন যে অভিনয় শিল্পীদের অবদান জুলাইতে রয়েছে। হ্যাঁ, গুটি কয়েক অভিনয় শিল্প, কিন্তু এক্ষেত্রে শাওনের কি অবদান রয়েছিল? শাওন কি এই জুলাইয়ের অবদানের জন্য জুলাইয়ের বিপ্লবের সময় মাঠে নেমেছিলেন? রাদার দেন তারা সরকারের পুলিশকে, আমি তো আগেই বললাম, আগে আমার বক্তব্যে বলেছি, তারা শিখিয়েছিলেন এই অভিনয় বাংলাদেশের প্রথম সারির যে সমস্ত অভিনয় শিল্পীগুলো রয়েছে ফার্স্ট টিয়ারের, প্রত্যেকে তারা গভর্নমেন্টকে এবং পুলিশকে প্ররোচিত করেছে এই হত্যাযজ্ঞ চালানোর জন্য। তারা আপনাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে তো হবে না। আপনি 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 বলেন যে এই অভিনয় শিল্পীরা পুলিশকে গরম পানি নিক্ষেপের কথা বলেননি, এটা ডিফেন্ড করেন। ক্যান ইউ ডু দিস? ইউ ক্যান নট। আচ্ছা, আর এছাড়া যে প্রথম টিয়ারের কোন কোন শিল্পীরা জুলাইয়ের বিপ্লবের জন্য হাসিনার দমন নিপীড়ন, গুম, আয়নাঘর, দুর্নীতি, হত্যাকাণ্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন, আমাকে ২-৪ জনের নাম দিবেন বিগত দিনে। আচ্ছা, উনি 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 বলেছেন যে বিগত দিনের টক শোতে, বা আমরা যদি যেহেতু আমি বলেছি তাদেরকে টক শোতে আমন্ত্রণ না জানানো, তাদেরকে স্পেসে না দেওয়া, তাদের কথা না শোনা। গত ১৭ বৎসরে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি এবং বাংলাদেশের মানুষের বা অধিকার আদায়ের জন্য যারা কথা বলেছে, কয়জনকে তারা টিভিতে স্পেস দিয়েছে? কয়জনকে কথা বলতে দিয়েছে? রাদার দেন কথা বললে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। একটা ছোট্ট একটা ব্যঙ্গ তৈরি করা হয়েছে হাসিনাকে নিয়ে, তাকে পুলিশি দিয়া হয়রানি করা হয়েছে। বাসায় ইয়েদেরকে, অভিভাবকদেরকে ডেকে পাঠানো হয়েছে, পুলিশ দিয়া হয়রানি মামলা দেওয়া হয়েছে। এটা এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। তারপরে হচ্ছে উনি 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 বলার আমার মাহদি ভাই বলার চেষ্টা করেছেন, আরো অনেকে বলতেছেন। হ্যাঁ, আরো অনেকে, উনি কয়েকজন উদাহরণ দিয়েছেন, রিক্সা চালকের উদাহরণ দিয়েছেন, শিক্ষকের উদাহরণ দিয়েছেন, কিন্তু রিক্সা চালক আর শিক্ষক তো সেলিব্রিটি না, তার কথায় প্রভাব পড়বে না। শাওনের কথায় প্রভাব পড়বে। শাওন ইজ আইডল, শাওন প্রভাবশালী, সে একটা মানুষকে রিপ্রেজেন্ট করে, একটা অংশকে রিপ্রেজেন্ট করে, তার একটা কথা বাংলাদেশের সোসাইটিতে প্রভাব পড়বে। আপনি যদি এট এনি কস্টে যদি জাস্টিফাই করতে চান যে শাওনরা যেই কথাগুলো বলে, শাওনরা যদি যেই কথাগুলো বলার চেষ্টা করতেছে, এটার তার বাক স্বাধীনতা এবং এই কথাগুলোকে যদি ডিফেন্ড করার চেষ্টা করেন, এটা হবে জুলাই স্পিরিটের সাথে গাদ্দারি, এবং এটা ভেরি আনফরচুনেট। যে তারপরে হচ্ছে আপনি দেখেন যে আপনি দেখেন আমি কেন বলেছি তাদেরকে আসলে বয়কটের করা। আপনি ফ্রান্সের বিপ্লব দেখেন, তো রুশ বিপ্লব দেখেন, জার্মান বিপ্লব দেখেন, আপনি সম্প্রতি ঘটে যাওয়া 2015 সালে তার্কির কথা দেখেন এবং সিরিয়ার কথা দেখেন। যারাই তৎকালীন সরকারের স্বৈর শাসক এবং ফ্যাসিস্টদের তাবেদার ছিল, তাদেরকে
বয়কট করা হয়েছে, তাদেরকে কোনো স্পেস দেওয়া হয়নি, তাদের কোনো ধরনের আলোচনা দেওয়া হয়নি। ইভেন কত কত টিভি মিডিয়া পত্রিকাকে বন্ধ করা হয়েছে, কতদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং জেল জুলুম দেওয়া হয়েছে। আপনার কি সেই ইতিহাসটা জানা আছে? একটু দেখে নিবেন, একটু দেখে নিবেন। এই সম্প্রতি যে সিরিয়ার যেই বাশার আল আসাদের যে পতন ঘটলো, সেখানটাও একটু দেখে নিবেন। আপনি যদি প্রকারান্তে এটা মাহাদি ভাই যদি বলতে চান যে ঠিক আছে আগের আওয়ামী লীগ ভালো ছিল, এটা হবে তাহলে আমাদের জন্য ভেরি আনফরচুনেট। আপনাদের মতো শিক্ষিত সজ্জন এবং রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ যদি ঘুরিয়ে পিছিয়ে এটা বলার চেষ্টা করা হয় যে আগের আওয়ামী লীগ ভালো ছিল, এটা দেশের জন্য ভেরি ভেরি আনফরচুনেট হবে। বেকারত্বের কথা বলেছেন, হাসিনার আমলে কত বেকারত্ব ছিল? 33%-এর মতো, অলমোস্ট 30-33%-এর বেকারত্ব ছিল হাসিনার আমলে। 33% বেকারত্ব ছিল। এই বেকারত্ব তো নতুন করে এই 30% বা 33% বেকারত্ব ইউনূস সরকারের আমলে আবির্ভূত হয়নি। এই সরকার, এই বর্তমানের 4 মাসের সরকারের ক্ষেত্রে তো আকাশ থেকে নাজিল হয়নি। এটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস বিগত দিনগুলোতে। আপনি বিগত দিনে এই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা যে পরিমাণ ঋণ নিয়েছিলেন, যে পরিমাণ নতজানি বিদেশের প্রতি ছিল, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস চলতেছে। আপনি চাকরির আবেদন বলতে চাচ্ছেন যে মাস্টার ডিগ্রি পাশ করা যায়, পিয়নের চাকরি আবেদন করে। আপনি এর আগে দেখেন নাই মাস্টার ডিগ্রি চাকরিরা হাসিনার আমলে পিএনআর আবেদন করেছেন? এটা আপনি দেখেন নাই ওই সময়? এটা তো আপনার দেখা উচিত ছিল। এই ধরনের ঠুনকো লজিক যুক্তি একেবারেই বেমানান আপনাদের মতো বিজ্ঞ এবং প্রাজ্ঞ আলোচকদের কাছ থেকে। আমরা এটাও দেখেছি বিগত দিনে মাস্টার ডিগ্রি পাশ করা অনেকে চাকরির আবেদন করতে পারেনি। একটা পার্টিকুলার গোষ্ঠীর দ্বারা সমস্ত চাকরিগুলো নিয়ন্ত্রিত হয়েছে। বিসিএস যে ক্যাডারগুলো ছিল বিসিএস এক্সামে আপনি দেখেননি বঙ্গবন্ধু এবং ওই শেখ মুজিবের নাম জিজ্ঞেস করা হতো? আপনাকে এই কোশ্চেনগুলো আপনার তো জানা উচিত। এই বিষয়গুলো আপনার জানা উচিত যে পার্টিকুলার একটা গোষ্ঠীকে সে সময় চাকরি দেওয়া হইতো। অন্য কোনো কারণে যদি দেখা হতো, বিশেষ করে পুলিশ এবং ক্যাডারে যদি দেখা হইতো, তার বাপ ভাই অথবা তার কোনো জ্ঞাতি গোষ্ঠী অথবা তার কোনো আত্মীয় স্বজন যদি, মানে ক্লোজ রিলেটিভরা যদি বিএনপি অথবা জামাতের রাজনীতি করে বা জামাতের সাথে যদি সংশ্লিষ্ট, তাদেরকে চাকরি তো দূরের কথা, আবেদন পর্যন্ত করতে দেওয়া হয়নি। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। আপনি বলেছেন পদ্মা ব্রিজের ওই সময় 6.2 কিলোমিটার পদ্মা ব্রিজ করতে প্রায় 44,000 কোটি টাকা খরচ হয়েছে। ইনিশিয়াল খরচ কত ছিল? ইনিশিয়াল খরচ ছিল সর্বপ্রথম ছিল 7,500 কোটি টাকা। পরে আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় এসে এটাকে 10,000 কোটিতে বাড়ালো, এরপর 14,000 কোটিতে বাড়ালো, এরপর 32,000 কোটিতে বাড়িয়েছে, এরপরে তারা 40,000 কোটিতে নিয়ে গেছে। এই যে ধাপে ধাপে, এখন আপনি ওইটার সাথে যদি বর্তমানের ওই যে আপনি যে একটা নদীতে ব্রিজের কথা বলেছেন, আপনি এই যে গত 17 বছরের যে বাজেট এবং এই গত 17 বছরের যে ডিফ্লেশন, এই যে ইনফ্লেশন হলো, মুদ্রাস্ফীতি, এটা আপনি কাউন্ট করবেন না? এটা কি এখন ওই মাত্রায় ছিল? আপনি আপনার সময় বলবেন, আপনার সময় বলবেন প্লিজ। ওকে, আপনি এটা কাউন্ট করবেন না? মুদ্রাস্ফীতি আপনি কাউন্ট করবেন না? এবং এই যে বর্তমান বিশ্বে আপনি ওই সময়কার একটা আপনি দেখেছেন ওই সময়কার হুগলি ব্রিজ, চায়নার যে সমস্ত ব্রিজ, চায়নাতে প্রতি কিলোমিটার তৈরি করতে ওই সময় গভর্নমেন্টের খরচ পড়তো 1600 থেকে 1800 কোটি টাকা। ভারত ইন্ডিয়াতে প্রতি কিলোমিটার তৈরি করতে খরচ হতো আপনার 2,200 কোটি টাকার মতো। কিন্তু আওয়ামী লীগ প্রতি কিলোমিটার তৈরি করতে প্রায় খরচ করছে 8,000 কোটি টাকার মতো। আপনি এটা বলবেন না? এখন যে ইনফ্লেশন হচ্ছে, এটা তো আপনি তো ব্যাংকের মানুষ, এই বিষয়ে তো আপনার বোঝা উচিত। আপনি আওয়ামী লীগের যে প্রভাব যে আজকে, তো এইটা আপনি আওয়ামী লীগ তো গত 17 বছরে ফুলে ফেপে, বিশেষ করে বিনা বিচারে বিনা নির্বাচনের থেকে মানুষকে গুম খুন এবং ত্রাসের রাজত্ব কায়েম করে এমন একটা অবস্থা তৈরি করেছিল যারা কথা বলতে পারেনি, শুধুমাত্র কিছু সুশীল এবং যারা সুবিধাভোগী ছিল তারাই কথা বলেছে। যে কেউ অন্যরা কেউ কথা বলে তাকে মামলা হামলা দিয়ে হয়রানি করেছে। আচ্ছা, আপনি বলেছেন স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতিসংঘের যে 1400 জনের যে মৃত্যু শাহাদাত নিয়ে আমরা যে কথাটা বলছি, তাহলে আপনার যদি এটা মনে হয় ইন্টারিম গভর্নমেন্ট, আপনি ইন্টারিম গভর্নমেন্ট যেখানে তার সরকারি অফিসিয়াল
ডকুমেন্টসে বলতেছে 1400 জন, আর আপনি সেটা আপনার পছন্দ হয় না, আপনার পছন্দ হয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, আপনার পছন্দ হয় জাতিসংঘের, তাহলে আপনি এই 1400 জনকে মানতে যদি এত কষ্ট হয়, একটা মামলা করে দেন, একটা রিট করে দেন, একটা মামলা করে দেন যে না আমি 1400 জনকে মানি না, একটা রিট করে দেন, আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসা একটা রিট করে দেন, তারপরে ইয়া হয়। মোয়াজ্জেম হোসেন ভাই একটা কোশ্চেন করেছেন আমাকে যে ভারতীয় দালাল থেকে মুক্তি পাবো কি করে। ভাই ভারতীয় দালাল বাংলাদেশে 1971 সাল থেকে আছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গত 55 বছরে ভারতীয় দালালরা বাংলাদেশের উপরে চেপে বসেছে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু, রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দখল করার জন্য, করায়ত্ত করার জন্য তাদের প্রচেষ্টা অব্যাহত। আমি যদি এই বিষয়ে কথা বলি, তথ্য উপাত্ত দিয়ে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা বলতে পারবো কিভাবে যে ভারতীয় হেজিমনি বাংলাদেশের উপরে। আমি শেষ করে দিচ্ছি। সো আপনার আমার দায়িত্ব হচ্ছে এই ভারতীয় দালাল এবং হাসিনার ফেসিস্ট দোসরদের বিরুদ্ধে সোচ্চার থাকা, কথা বলা, লিখা, মানুষের মধ্যে একটা জনমত তৈরি করা। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কোনরূপ সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশকে আপনি যখন ভারতীয় আধিপত্যবাদকে টলারেট করবেন, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা ধ্বংসের মুখে যাবে। যেটা বিগত দিনে যে ফেসিস্ট হাসিনা 17 বছর এটা কায়েম করেছিল। এর থেকে বাঁচতে হলে বা করণীয় যেটা আপনাকে করতে হবে, কন্টিনিউয়াসলি আপনাকে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে আপনাকে জেগে থাকতে হবে।